আবার উপন্যাস ডায়েরি চ্যানেলের প্রথম অনুগল্প দৃষ্টিজুড়ে স্বপ্নচারিণী। লিখেছেন ইশাল সর্দার তীব্রতা ওরফে তুষারকন্যা। অনুগল্প আর কণ্ঠে আমি তাসনোভা। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তুর্বি। আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আজ সে শাড়ি পরেছে। এই জীবনে হাতে গোনা কয়েকবার ছাড়া আর শাড়ি পরা হয়নি তার। প্রথমবার পড়েছিল এইচএসসির বিদায় অনুষ্ঠানে, দ্বিতীয়বার ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে। সেবার তাকে কলাপাতা রঙের শাড়িতে দেখে প্রেমে পড়েছিল ভার্সিটির এক সিনিয়র। নাম তার আরফিন শেখ হিমেল। অতঃপর হিমেল তাকে নানাভাবে প্রেমের প্রস্তাব দিতে থাকে। শুরুর দিকে তুর্বি তাকে পাত্তা না দিলেও ধীরে ধীরে তুর্বি তার প্রেমের শৃঙ্খলে আবদ্ধ হয়। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক আরও প্রখর হতে শুরু করে। তবে সম্পর্কের 2 বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। মাস্টার্স পড়তে হিমেল ইউকেতে পাড়ি জমায়। এভাবেই তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। দেশে থাকতে হিমেল তুর্বিকে যতটা ভালোবাসত, যত্ন নিত, বিদেশে যাওয়ার পর তুর্বিকে তেমন একটা গুরুত্ব দিত না। নিজে থেকে তো খোঁজ নিতই না, বরং তুর্বি তার সঙ্গে যোগাযোগ করলে সে বিরক্তি হতো। ফলে তুর্বি নিজে থেকেই ব্রেকআপ করে। এতে অবশ্য হিমেল কোনো ঝামেলা করেনি। এরপর তুর্বি আর কখনোই কারোর সঙ্গে বন্ধুত্ব ব্যতীত অন্য কোনো সম্পর্কে জড়ায়নি। মন দিয়ে নিজের পড়াশোনা শেষ করেছে। মাস্টার্সের পর আজ 2 বছর ধরে একটা স্বনামধন্য কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার পদে জব করছে। তুর্বি অমৃতা চৌধুরী আর নিলয় চৌধুরীর একমাত্র মেয়ে। তুর্বির আগে অমৃতা চৌধুরীর আরও 3বার মা হয়েছেন। প্রথম 2জন সন্তান পৃথিবীতে আসার আগে প্রাণ হারিয়েছে। তুর্বির জন্মের 3 বছর আগে অমৃতা চৌধুরী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তার নাম রাখা হয়েছিল তুহিন চৌধুরী। কিন্তু মাত্র 2 বছর বয়সে সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে। এরপরেই জন্ম হয় তুর্বি। তুর্বি তার মা বাবার 7 রাজার ধন, অমূল্য মানিক রতন। তার বাবা মা তাকে ভীষণ ভালোবাসেন। সবসময় চিন্তা করেন যে তুর্বি কিভাবে ভালো থাকবে, সুখী থাকবে। অভাব, কষ্ট, কান্না এই সব কি তুর্বি জানে না? এই এক জীবনে সে যাই চেয়েছে তাই পেয়েছে। আর সে যা পায়নি তা সে কখনো মন থেকে চায়নি। কখনো মুখ ফুটে যা বাবার কাছে কিছু চাইতে হয়নি, না চাইতে সব পেয়ে গিয়েছেন। তার বাবা মা সবসময় এটাই ভেবেছেন যে তুর্বি কিভাবে আরামে থাকবে। অন্য যে কোনো কোম্পানিতে চাকরি করতে হলে তাদের আদরে মেয়েকে ভীষণ বেগ পোয়াতে হতো। তাই নিলয় চৌধুরী তুর্বির চাকরির ব্যবস্থা নিজের বন্ধু আয়মান সিদ্দিকী মৃধার করে। তুর্বির বাবা মা দুজনেই বাংলাদেশে স্বনামধন্য উকিলদের মধ্যে অন্যতম। সে সূত্রে সিদ্দিক মৃধার সাথে বন্ধুত্ব। সিদ্দিক মৃধার কংগ্লোমেরেটের সকল আইনি বিষয়গুলো চৌধুরী ল ফার্মে দেখাশোনা করে। সেই সূত্রে চৌধুরী ল ফার্মের বিভিন্ন উকিলদের তিস্তা গ্রুপের অফিসগুলোতে যাতায়াত লেগেই থাকে। তবে তুর্বি সেখানে 24/7 জব করে। সিদ্দিক মৃধার একমাত্র ছেলে আয়ান বর্ষণ মৃধা। সে তিস্তা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সিদ্দিক মৃধা চেয়ারম্যান হলেও এখন খুব বেশি প্রয়োজন না হলেও অফিসে যান না। তাই ধরতে গেলে বর্ষণ তার একমাত্র বস। চাকরির শুরুর দিকে বর্ষণ তুর্বিকে মোটেও সহ্য করতে পারত না। চেষ্টা করত যদি যে কোনো উপায়ে তুর্বিকে ফায়ার করা যায়। বর্ষণের এমন মানুষ মোটেও পছন্দ না যার রিকমেন্ডেশনের মাধ্যমে চাকরি পায়। বাইরে হাজার হাজার ছেলে মেয়ে নিজের যোগ্যতা নামক কাগজ হাতে নিয়ে এই অফিস থেকে সেই অফিসে করতে করতে মাথার ঘাম পায়ে ফেলেছে। ওই পায়ের স্যান্ডেল ক্ষয় করেছে। সেখানে শুধু গ্র্যাজুয়েট হয়ে তুর্বির বসে বসে পটের বেবির মতো চাকরি পেয়ে যাওয়াটা বর্ষণের মোটেও ভালো লাগেনি। সে ভেবেছিল তুর্বির বিউটি উইথাউট ব্রেন। কিন্তু নিজের কাজের মাধ্যমে তুর্বি তাকে বারবার ভুল প্রমাণ করেছে। ধীরে ধীরে তুর্বির ভালো কাজের জন্য বর্ষণ তার প্রতি মুগ্ধ হয়েছে। তোর হলো রে মা। ভেতরে প্রবেশ করতে করতে অমৃতা চৌধুরী বললেন, শাড়ি কি পরতে পারবি? বললাম, আমি পরিয়ে দেই। তুই কি এসব পরিস? ও মা, কি সুন্দর লাগছে আমার মাটাকে। কক্ষে প্রবেশ করতেই ড্রেসিং টেবিলের পাশে বসে থাকা তুর্বিকে দেখে সে প্রায় হতবাক হয়ে গেল। রক্তিম জামদানিতে তার মেয়েকে একদম নববধূ লাগছে। মেয়েটা কবে এতটা বড় হয়ে গেল? অমৃতা চৌধুরী গিয়ে মেয়ের কাঁধে হাত রাখলেন। তুর্বি ঘুরে মায়ের পানে তাকালো। অমৃতা চৌধুরী আলতো করে নিজের চোখের আঙ্গুল স্পর্শ করে আঙ্গুলের টকায় চোখের কাজল মাখলেন। অতঃপর সেই কাগজলের কালো রেখা মেয়ের কানের পিছনে মুছে দিলেন ও স্নেহমাখা কণ্ঠে বললেন, আমারই তো নজর লেগে যাবে। তুর্বি হাসি মুখে মায়ের পানে তাকালো ও নিজের কাঁধে থাকা মায়ের হাতে হাত রেখে বলল, এখনো সাজলামই না, শুধু তো কেবল শাড়ি পরলাম। অমৃতা চৌধুরী মুচকি হাসলেন। এরপর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন।
আমার মেয়ে এমনিতেই হুড়পড়ি, তাই সাজের দরকার পড়ে না। টুকটাক শখে যা সাজবি সাজ, দেরি করিস না, গেস্ট চলে আসবে। তুর্বি আয়নার দিকে তাকিয়ে নিজের চুল বাঁধতে লাগলো। তুমি যাও আম্মু, আমি কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাব। অমৃতা চৌধুরী মেয়ের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে গেলেন। তুর্বি আবারও নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। সত্যি কি তাকে আসমানি হুড়ের মতো লাগছে? তুর্বি আবারও নিজের শাড়ির দিকে তাকালো। আজ সে চতুর্থ বাড়ির মতো শাড়ি পরেছে। এর আগের বার তার শাড়ি পরা হয়েছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে তিস্তা গ্রুপের একটি পার্টিতে। তুর্বি কখনোই অফিসে শাড়ি পরে যেতে চায়নি। একেই ঠিক করে শাড়ি সামলাতে পারে না, আবারও অভ্যস্ততাও নেই। কিন্তু সেদিন পার্টির নিয়ম ছিল মেয়েদের কালো রঙের শাড়ি পরতে হবে। বর্ষণের মতো বস থাকলে কারো পক্ষে কোনো নিয়ম ভঙ্গ করার কথা চিন্তাও করা সম্ভব না। তুর্বির মা বাবা মনে করেন মেয়ে যেহেতু বন্ধুর অফিসে চাকরি করে, তো সেখানে বেশ শান্তিতেই কাজ করে। কিন্তু যেদিন থেকে তুর্বি অফিস জয়েন করেছে, তার জীবন থেকে শান্তি নামক শব্দটা মুছে গিয়েছে। বর্ষণ তাকে 24 ঘন্টা দৌড়ের ওপরে রাখে। গত 2 বছর ধরে তুর্বি বর্ষণের সাথে অফিসিয়াল পার্টি, বিজনেস মিটিং, এমনকি বিজনেস ট্রিপ ছাড়া কোথাও যায়নি। বাড়িতে থাকাকালীনও তাকে অফিসের কোনো না কোনো কাজই করতে হয়। সেই দিনই শুধু তুর্বি পার্টিতে শাড়ি পরেছিল। এরপর থেকে বর্ষণ তাকে শাড়ি পরতে বারণ করে দিয়েছে। এরপর থেকে অফিসে যখনই কোনো পার্টি হয়েছে তুর্বি সেখানে ফর্মাল গাউন পরে গিয়েছে। বর্ষণের ভাষ্যমতে আয়ান বর্ষণ বিধার অ্যাসিস্ট্যান্টের সবসময় প্রফেশনাল থাকা উচিত। তবে ওই দিন পার্টির পর থেকে তুর্বি সবসময় নিজের ওপর কারো তীব্র নজর অনুভব করে। সে কখনো কাউকে নিজেকে ফলো করতে দেখেনি বা কখনো নিজের আশেপাশে ক্যামেরার উপস্থিতি টের পায়নি। তবুও মনে হয় কেউ তাকে সবসময় অনুসরণ করেছে, তাকে নিজের নজরবন্দি করে রেখেছে। ভাবতে ভাবতে তুর্বি নিজের টানা টানা হরিণীর মতো চোখে কাজল লাগাতে লাগলো। তুর্বির কালো ছাড়া অন্য কোনো রঙের কাজল পছন্দ নয়। ভার্সিটিতে পড়াকালীন প্রায় প্রতিদিনই চোখে কাজল লাগাতো, কিন্তু অফিস করার কয়েক মাস পর থেকেই এই শখের ইতি টানতে হয়। বর্ষণের মধ্যে চোখে কাজল লাগালে ব্যক্তিত্বের মধ্যে প্রফেশনালিজম ভাবটা কমে যায়। কাজল লাগানো শেষে সে ঠোঁটে লিপস্টিক বাম লাগাতে শুরু করলো। তুর্বির কাছে আগে লিপস্টিকের অনেক কালেকশন ছিল, ডেট ফেল হয়ে যাওয়ার পর ফেলে দিয়েছে। সে এমন এক অফিসে কাজ করে যেখানে মহিলা কর্মীদের লিপস্টিক লাগানো, হিল পরা সবই নিষেধ। তার বসের মতে এসব করলে কাজে ঠিকমতো ফোকাস করা যায় না। যদিও এই নিয়ম খুব বেশি পুরনো নয়, সে অফিস জয়েন হওয়ার পরপরই শুরু হয়েছে। বর্ষণা খুব বেশি দিন ধরে সিও না, সে চাকরিতে জয়েন হওয়ার 2 মাস আগেই সিও হয়েছেন। অমৃতা চৌধুরী তুর্বিকে অনেক গহনা দিয়ে গিয়েছেন, যাতে তুর্বি নিজের মতো করে পড়তে পারে। খুব বেশি ভারী গহনা সে নিজের জন্য পছন্দ করলো না। চেইনার আংটি বাদে বড় বড় কানের দুল আর হাতের চুড়ি পরল। ঝুমকা তার ভীষণ প্রিয়, তবে অফিসের নিয়ম অনুযায়ী তাকে হিজাব পরতে হয়। যেহেতু অফিসিয়াল কাজ ছাড়া এখন আর বাইরে কোথাও যাওয়া হয় না, তাই তার ঝুমকাও পরা হয় না। আয়নার নিচের প্রতিবিম্বের দিকে তাকিয়ে এক পলক হাসল সে। তার সাজে আহামরি কোনো জাঁকজমক ভাব নেই, তবে দেখতে বেশ মায়াবতী আর স্নিগ্ধ লাগছে। চুলে বাঁধা থাকা সত্ত্বেও অবাধ্য কিছু চলে আসে বারবার তার কপালে চুম্বন করেছে। পরিশেষে ড্রয়ার থেকে একটা ছোট্ট কালো টিপের পাতা বের করলো সে। পাতাটা বেশ পুরনো, সেদিন অফিসের পার্টিতে কালো শাড়ির সাথে পরার জন্য কিনেছিল। তারপর আর পরা হয়নি। একটা ছোট্ট কালো টিপ আঙুলের ডগায় নিয়ে কপালের ঠিক সিঁথির নিচে বসিয়ে দিতেই শ্বাসটা পূর্ণতা পেল। হঠাৎ করে ড্রেসিং টেবিলের ওপরে থাকা মোবাইল ফোনটা ভাইব্রেট করতে লাগলো। তুর্বি তাকাতেই দেখলো বস কলিং। তুর্বি আনমনে বিড়বিড় করে বলল, মা অসুস্থ হওয়া ছাড়া এই প্রথম অফিস থেকে ছুটি নিয়েছি। বাড়িতে গেস্ট আসবে শুনেই তো ছুটি দিতে চাইনি। বলল গেস্ট আসবে তো আপনার কি, আপনি কি রেতে পেতে খাওয়াবেন? যাই হোক, আঙ্কেলকে বলে ছুটি নিলাম, তাও শান্তি দিচ্ছেন না। তুর্বি তুইও কি ভাবছিস? এই লোক থাকতে তুই শান্তি পাবি? সত্যিই হাস্যকর। বসকে মনে মনে 101টা বাজে বকতে বকতে কল রিসিভ করলো। ভয়ে ভয়ে বলল, আসসালামু আলাইকুম বস, আমি তো আজ ছুটিতে। অপর প্রান্তে থাকা বর্ষণ ব্রো কুচকে জিজ্ঞেস করলো, আমি কি একবারও বলেছি যে আপনি ছুটিতে না? তুর্বি বেশ বিব্রত বোধ করলো, কিছুটা ইতস্তত করে বলতে চাইলো, না মানে বস আসলে। বর্ষণ গম্ভীর স্বরে বলল, ডিসকাস্টিং মিস চৌধুরী, আপনার বকবক শোনার মতো সময় আমার নেই। একটু পর আপুর সাথে তার কোনো একটা বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে। হোয়াট এভার, আপনাকে একটা লিঙ্ক পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। আপনি যদি ভিডিও কনফারেন্সে জয়েন হন, মাত্র 15 মিনিটের ব্যাপার, আশা করছি আপনার। না না না, প্লিজ কল করবেন না। হোয়াট? তবে কি এখন আপনার সঙ্গে ফোনে প্রেমালাপ করব? সেটা কখন বললাম? কি বলবেন দ্রুত ক্লিয়ার করুন,
আমার সময় নষ্ট করা সবচেয়ে অপছন্দের কাজ। আপনি তো জানেন যে আমার বাসায় গেস্ট আসবে, এই অবস্থায় কি করে ভিডিও কনফারেন্সে জয়েন হব? বর্ষণ রাগান্বিত স্বরে বলল, আপনি বাড়ি কি কবুতরের বাসার সাইজের, নাকি আপনার গেস্ট আপনার মাথায় উঠে নাচছে? কি করে জয়েন হবেন সেটা কি আমি শিখিয়ে দিতে হবে আমাকে? মানে? বর্ষণ কণ্ঠ কিছুটা শ্লেষ মিশিয়ে বলল, আপনার বাড়িতে তো অনেকগুলো রুম থাকার কথা। ইম্পর্ট্যান্ট ফাইলগুলো নিয়ে সেই রুমে যান। আর হ্যাঁ, মার্জিত ড্রেস পরবেন। তারপর ডোর লক করে জয়েন হন। আর অনলাইন মিটিংয়ে কী করে জয়েন হয় সেটা ভুলে গেলে ইউটিউবে সার্চ দিয়ে টিউটোরিয়াল দেখে নিন। তরুবী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো, অতঃপর দু চোখ বন্ধ করে এক নাগারে বলতে শুরু করলো, বস, আজ আমি পাত্রপক্ষ দেখতে আসবে, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আমি লাল শাড়িতে পরে রেডি হয়েছি, এই অবস্থায় কি করে জয়েন হব? হ্যালো বস, হ্যালো। তরুবী মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকালো। বর্ষণ কিছুক্ষণ আগে কল কেটে দিয়েছেন। তরুবী নিচের মাথায় আলতো করে চাপড় মেরে বলল, স্বার্থপর লোক একটা, যে শুনলো মিটিংয়ে জয়েন হতে পারবো না অমনি কল কেটে দিল। আমাকে দেখতে আসতে শুনে কিছু তো জিজ্ঞেস করতে পারতো। ও তার তো আবার সময় নষ্ট হবে, আমিও না কার থেকে কী যে আশা করছি। শেষের কথাটা তরুবী কণ্ঠে কিছুটা শ্লেষ মিশিয়েই বলল, তোদের আমি এই জন্য মাসে মাসে লাখ লাখ টাকা দিয়ে পালছি ওকে পাত্রপক্ষ দেখতে আসছে, আর তোরা আমাকে জানালি না পর্যন্ত। বর্ষণের রাগের তীব্রতা অনুভব করে কলের উপরে প্রান্তে থাকা লোকজনদের মধ্যে একজন ভয়ে ভয়ে বলল, সরি বস, সরি স্যার, কিন্তু ম্যাডামকে দেখতে আসছে এমন খবর তো পাইনি। ওনার বাবা মা উকিল, সেই জন্য মাঝে মাঝে অনেকেই অফিস ছাড়াও বাড়িতেও দেখা করতে আসে। রাগে বর্ষণের ধমনী শিরা উপশিরা ফুলে উঠেছে, নয়নযোগুল রক্তিম বর্ণ ধারণ করেছে। রাগ নিয়ন্ত্রণ করতে সে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। শক্ত তাড়ালো নখ বিঁধল নরম চামড়ায়। উষ্ণ লোহিত তরল ফোটা ফোটা করে গড়িয়ে জমিনে পড়তে লাগলো। বর্ষণ তাতে দাঁত পিষে বলল, 5 মিনিটের মধ্যে ওই ছেলে বায়োডাটা চাই আমার। আর হ্যাঁ, ওরা যেন আমার ব্লিডিং হার্টের মুখও না দেখতে পারে। বলে কল কেটে দিল ও ধূপধাপ করে পা ফেলে লিভিং রুমে চলে এলো। লিভিং রুমে বসে সিদ্দিক মিথা বসে পুরনো দিনের গান শুনছেন আর খবরের কাগজে হালকা চোখ বুলেছেন, ফাঁকে ফাঁকে হুক্কা টানছেন। বয়স বাড়লেও যেন তার শৌখিনতা কমেনি। অফিসে না গেলেও এখন প্রতিদিন ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে তৈরি হন। ও নিজের যৌবনের শখগুলো পূরণ করেন, এই যেমন গান শোনা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া। হাওয়া মে উড়তে যায় মেরা লাল দুপাট্টা মালামাল কি কাসি, মোরা লাল দুপাট্টা মালামাল কা। বর্ষণ হঠাৎ করে এসে স্পিকার ডিসকানেক্টেড করে দিল। হুক্কা পাশে রেখে তিনি অবাক নয়নে ছেলের পানে তাকালেন। কি হলো তোর? মিটিংয়ে ঝামেলা হয়েছে? ডিল ক্যান্সেল হয়ে গিয়েছে? হাতে থাকা সাউন্ড বক্সটা বর্ষণ ছুঁড়ে মারল। মুহূর্তে বিকট শব্দ তরঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ল। সাউন্ড বক্সের ভাঙা অংশগুলো জমিনে ছড়িয়ে পড়ল। বর্ষণ রাগে ফুসতে ফুসতে বলল, জয়েন হয়নি কেন মিটিংয়ে? লাগবে না আমার কোনো ডিল, আমার তরবিকে লাগবে। সিদ্দিক মৃধা উঠে দাঁড়িয়ে ছেলের কাঁধে হাত রাখলেন। বর্ষণ রাগে বাবার হাত সরিয়ে দিল। আচ্ছা চল তাহলে। যাব না আমি, আমি এখন তরবির বাড়িতে গিয়ে ওর মা বাবার থেকে ওর হাত চাইব। তোমাকে কতদিন ধরে বলেছি ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও না, তাতে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই। এতদিন তো আমায় বিয়ে করাবে বলে পাগল ছিলে, যেই আমার তরবিকে পছন্দ হলো অমনি তোমার অ্যাটিটিউড বেড়ে গেল। শেষের কথাটা বর্ষণ কণ্ঠে কিছুটা শ্লেষ মিশিয়েই বলল, চল আমিও তোর সাথে আসছি। সরো, লাগবে না তোমাকে, আমি একাই পারবো। বর্ষণ রাগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল। সিদ্দিক মৃধাও ছেলেকে অনুসরণ করে বাইরে গেলেন। গিয়ে দেখলেন বর্ষণ গাড়ির পেছনের সিটে বসে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। আমি কিচ্ছু জানি না, মেয়ে দেখতে গেলে যা যা নিতে হয় তার সব 5 মিনিটের মধ্যে রেডি করো। সিদ্দিক মৃধা ছেলের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে বললেন, তোমাদের কিছু রেডি করতে হবে না, সব রেডি আছে। বর্ষণ বিড়বিড় করে বলল, মানে কি? ফোন কেটে দিয়ে সিদ্দিক মৃধা জোরে জোরে ডাকতে লাগলেন, চম্পা, সোহেল, কোথায় তোরা সবাই? ডাকা মাত্রই মুহূর্তের মধ্যেই বেশ কয়েকজন সামনে হাজির হলো। জি স্যার। আমার গাড়ির ডিক্কি থেকে সব কিছু নামিয়ে বর্ষণের গাড়িতে রাখ। জি স্যার। আদেশ করা মাত্রই সবাই কাজে লেগে পড়ল। বর্ষণ বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার আড়ালে কি প্ল্যান করেছ? সিদ্দিক মৃধা হাসতে হাসতে বললেন, তুই যখন তোর মায়ের পেটে ছিলি তখন আমি ছিলাম এই শহরের নাম্বার 1 বিজনেস টাইকুন অ্যান্ড আন্ডারওয়ার্ল্ডের বাদশা। বাবার কথায় বেশি গুরুত্ব না দিয়ে বর্ষণ নিজের মোবাইলের দিকে মনোযোগী হলো। গাড়িতে বসে বসে কথা বলে সময় নষ্ট না করে আগামী প্রজেক্টের ফাইল রেডি করলে কাজে দেবে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলতে শুরু করলো। তার মা বলেছিল কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ চলে আসবে। তবে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু তুর্বির বাড়িতে পাত্রপক্ষ আসার কোনো নামগন্ধও নেই। এর থেকে ভালো হতো যদি সে মিটিংয়ে জয়েন হতো। মাত্র 15 মিনিটেরই তো ব্যাপার ছিল।
এই সময় সে ড্রেস চেঞ্জ করে মিটিংয়ে জয়েন হবে, পরে আবারও রেডি হতে পারত। শুধু শুধু এই খ্যাপা শার্টটাকে আরও রাখিয়ে দিল। না জানি কাল তার জন্য অফিসে কি অপেক্ষা করছে। তুর্বি অনেকক্ষণ ধরেই দোলনায় বসে আছে। তার নিজের প্রিয় গায়িকা পড়শে গান গাইছে। যায় যদি যাক না সময়, যেও না তুমি অকারণে, বাসবো ভালো যে আমি তোমাকে মনে প্রাণে, বড় একা একা লাগে তুমি বিহনে, বড় শূন্য শূন্য লাগে তোমার কারণে। তুর্বি জানে না তাকে তার বাবার কোন বন্ধুর ছেলে দেখতে আসছে। তার বাবার প্রায় সব বন্ধুর ছেলেদেরই সে চেনে। প্রত্যেকেই দেখতে বেশ সুদর্শন এবং ওয়েল স্ট্যাবলিশ। তার মা হোয়াটসঅ্যাপে যে ছেলের ছবি পাঠিয়েছে, কিন্তু দেখতে ইচ্ছে করেনি। দেখার কি আছে, আজ তো দেখতেই পাবে। আর তার বাবা মা কখনোই তার জন্য অযোগ্য কাউকে পছন্দ করবে না। না, গান শুনতে আর ভালো লাগছে না। বারান্দার সাথে একটা বই এনেছিল। তুর্বির গোয়েন্দা রিলেটেড উপন্যাস ভীষণ পছন্দ। তার কাছে অসংখ্য গোয়েন্দার উপন্যাস রয়েছে, কিন্তু কেমন জানি বেশ কয়েক মাস ধরে প্রিয়জনের বই পড়তে ইচ্ছে হয় না। প্রেমের গল্প পড়তে ইচ্ছে হয়, বিশেষ করে মাফিয়া অবসেস বেসড নভেল। অনলাইন থেকে কয়েকটা পড়েছিল, পড়তে ভালোই লেগেছিল। হঠাৎ করে তার বাহিরে চোখ পড়ল। আনমরি সে বিড়বিড় করে উঠল। খ্যাপা সার এক লাফে দোলনা থেকে নেমে গ্রিলের কাছে গেল। না, সে ভুল দেখছে না, এটা তো তার বসেরই গাড়ি। তবে কি সে কাল অফিসের জন্য অপেক্ষা করলো না, আজই তাকে সাহায্য করতে চলে এলো? তুর্বি ভয়ে নিজের রুমে ঢুকে পড়ল। পায়চারি করতে করতে ভাবতে লাগলো, তার হবু শ্বশুর বাড়ির সামনে তাকে অপমান করলে কি হবে। মিস চৌধুরী, আপনার সাহস কি করে হলো আমাকে না বলার? তুর্বি নিজের হবু শাশুড়িকে চা দিতে যাচ্ছিল, ঠিক তখনই বর্ষণ এসে রাখে ফুসতে ফুসতে একটানে তাকে নিজের সান্নিধ্যে নিয়ে এলো। উপস্থিত সকলে মুখে হাত রাখলো। চারিপাশে গুঞ্জন শোনা গেল। ওমা, এই ছেলে বলে কি? কে এই ছেলে? নিশ্চয় মেয়ের কোনো নাগর হবে। ভাই, আপনাদের মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে, সেটা আমাদের আগে বলবেন না? তাহলে তো আমাদের সময় আর নষ্ট হতো না। বর্ষণের ভয়ে তুর্বির গলা শুকিয়ে এলো। বর্ষণ তুর্বির কানে রাগান্বিত স্বরে ফিসফিস করে বলতে লাগলো, এক্ষুনি আপনি মিটিংয়ে জয়েন হচ্ছেন। সবাই বসে থাকা এক আন্টি বলে উঠল, ছি ছি, লজ্জা শরম বলতে কিছুই নেই। না। তুর্বি নিচে কল্পনা জগৎ থেকে বেরিয়ে এলো। যা হবে দেখা যাবে। ওই ছেলেকে বিয়ে না করলে কি আমি মরে যাব? একটা গেলে আরও হাজারটা সম্বন্ধ আসবে। রিল্যাক্স তুর্বি, রিল্যাক্স। এখানে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে, সেখানে কেন বিয়ে করতে হবে? দরকার পড়লে ক্ষতিপূরণ হিসেবে ওই খ্যাপা শাহকে বিয়ে করে নেব। আর এমনিতেও মা বাবা কোনোদিনই আমার ভুল বুঝবে না। সব দোষ ওই সিংকাটা খ্যাপা শাহের ঘাড়ে চাপিয়ে দেব। বর্ষণ আর সিদ্দিক মৃধা ভেতরে প্রবেশ করতেই নীলয় চৌধুরী এসে তাকে জড়িয়ে ধরলেন। অমৃতা চৌধুরী সালাম দিলেন, সিদ্দিক মৃধাও সালামের জবাব দিলেন। এত দেরি হলো কেন? আমার কোনো দোষ নেই, সব দোষ তোর মেয়ের জামাইয়ের। আজকের দিনেও ওর কাজ ছিল। নীলয় চৌধুরী বর্ষণের দিকে তাকিয়ে বললেন, বুঝলে জামাই, এখন ছাড় দিলেও আমি কিন্তু বিয়ের পর ছাড় দিব না। বিয়ের পর যেন আমার মেয়ের অভিযোগ না করে যে তুমি ওকে সময় দিচ্ছ না। নিজের বাবার খেলা বর্ষণ অনেক আগেই বুঝতে পেরেছিল, কিন্তু নিষ্ঠুপ থেকেই সে শ্রেয় মনে করল। কি হলো, বসো। সিদ্দিক মৃধা আর বর্ষণ টেবিলে বসতেই একে একে মেয়েটরা টেবিলে খাবার সাজাতে লাগলো। নীলয় চৌধুরী স্ত্রীকে বললেন, যাও তুর্বিকে নিয়ে এসো। অমৃতা চৌধুরী মেয়েকে নিয়ে আসতে চলে গেলেন। তুর্বি এখনও নিচে করে পায়চারি করতে করতে আকাশ পাতাল ভেবে যাচ্ছে। তার মা তার কাঁধে ঝাঁকতেই যেন হুঁশ ফিরে এলো। কিরে, তখন থেকে তোকে ডাকছি, চল। হ্যাঁ চলো। দুজনে কক্ষ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। বলছি কি আম্মু, আমায় দেখতে কি তারা এসে পড়েছে? অবশ্যই, না হলে তোকে ডাকছি কেন? ও। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই তুর্বের চোখ ছানা পড়া হয়ে গেল। নিজের মায়ের কাঁধে আলতো করে চাপড় দিয়ে লিভিং রুমের দিকে ইশারা করে বলল, ওনারা এখানে কেন? পাত্রপক্ষ কি চলে গিয়েছে? কিছু বাজে বকছিস, বিয়ের খুশিতে পাগল হয়ে গেলি নাকি? ওনারাই তো তোকে দেখতে এসেছেন। মস্তিষ্কের স্নায়ু কোষগুলো তীব্র গতিতে হিসাব মেলানোর চেষ্টা করলো, তবে কঠোর চেষ্টার পরেও ব্যর্থ হলো। তুর্বি বিড়বিড় করতে বলতে লাগলো, উনি আমাকে দেখতে এসেছেন আর উনি জানেন না, সেটা কি করে সম্ভব? তার মানে কি পাত্রীর ছবি দেখেননি? কাকে বিয়ে করছেন তাতে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই? বাবার কথায় কি যে কারো গলায় মালা পরিয়ে দেবে? আচ্ছা, উনি কি ফোনে আমায় লেকপুল করলো? ভাবতে ভাবতে সে যে কখন এসে সোফায় বসে পড়লো টেরও পায়নি। অমৃতা চৌধুরী ইশারায় বললেন, সালাম দে মা। তুর্বির মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মা। তুর্বি আর কোনো দিকেই তাকালো না। তার বাবা আর আঙ্কেল যেন কি নিয়ে কথা বলছে, তাতে তুর্বির কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু বর্ষণের এমন মস্তিষ্কের খবর জানতে চায়। কিছুক্ষণ পর সিদ্দিক মৃধা তুর্বির উদ্দেশ্যে বললেন, দেখো মা,
এখানে তো খোঁজখবর নেওয়ার মতো কিছুই নেই। আমরা দুই পরিবার একজন আরেকজনের খুব ভালো করে চিনি। এখন শুধু তোমার মতামতের ওপর সবটা নির্ভর করে। কারণ তোমার মা বাবার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তুমি ভেবেচিন্তে তোমার মতামত জানাও। তুর্বি জবাবে কি বলবে সেটা বুঝতেও পারল না, তাই নিশ্চুপ রইল। বর্ষণ চোখের ইশারায় বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। সিদ্দিক মৃধা ছেলের দৃষ্টিকে উপেক্ষা করে আবারও বললেন, কোনো জোর নেই মা, তুমি তোমার মনের কথা শোনো, সময় নিয়ে ভেবেচিন্তে মতামত দাও। তুমি না করলেও আমরা আর তোমার বাবাকে সম্পর্কে বিন্দু পরিমাণও ফাটল ধরাবে না। আর অফিসে জব করতেও তোমার কোনো প্রকার অসুবিধা হবে না। সেদিন কেউ আর কোনো কথা বাড়ালো না। সবার সাথে একসাথে ডিনার করে বর্ষণ আর সিদ্দিক মিতা বাড়ি ফিরে গেল। আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল তুর্বি অফিসে যায়নি। সে আসলে বুঝতে পারছিল না যে বর্ষণকে কি করে ফেস করবে। বর্ষণও নিজ থেকে তাকে কল করেনি। এতদিন বিনা কারণে ছুটি কাটানোর জন্য অফিস থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তুর্বির আজও অফিসে আসা কোনো পরিকল্পনা ছিল না। তার মা জোর করে তাকে পাঠিয়েছে। তুর্বির বাবার সিদ্দিক মিতাকে জবাব দেওয়ার কোনো তাড়া নেই, কিন্তু তার মা পাগল হয়ে গিয়েছে। তিনি মেয়ের জবাব খুব ভালো করে বুঝে গিয়েছে। তার মতে মেয়ের আছে থাকলে দেরি করার কি মানে। তিনি তুর্বিকে বুঝিয়ে পাঠিয়েছেন তুর্বি যেন অফিসের কাজ শেষ করে বর্ষণের সঙ্গে কোনো একটা ক্যাফেতে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে হ্যাঁ করে দেয়। মায়ের বলা কথাগুলো ভাবতে ভাবতে তুর্বি বর্ষণের কেবিনের সামনে চলে এসেছে। সে আলতো করে দরজায় হাত রেখে মৃদু স্বরে বলল, মে আই কাম ইন বস। আচমকায় দরজা খুলে বেরিয়ে এলো হিমালয়ের মতো অবয়ব। বলিষ্ঠ হাত দিয়ে তুর্বির শুভ্র নরম হাতটি শক্ত করে ধরল। ও টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। পার্কিং লটে আসতেই বর্ষণ তুর্বিকে গাড়ির ভেতরে ব্যাকসিটে এক প্রকার ছুঁড়ে মারল। তুর্বিকে ঠিক করে বসার সুযোগ অব্দি দিল না সে। ভেতরে প্রবেশ করতেই নিজের শক্ত পুরুষালী দেহের ভার তুর্বির নরম শরীরের ওপরে ছেড়ে দিল। নিজের সিগারেটে পড়া উষ্ণ ঠোঁট দিয়ে তুর্বির নরম মসৃণ গোলাপি শীতল অধরকে স্পর্শ করল। মিলন ঘটল তার পুরুষালী তৃষ্ণাত্ম ঠোঁটের সঙ্গে তার স্বপ্নচারিণীর ঠোঁটের সঙ্গে। বেশ কিছুক্ষণ পর তুর্বির নিঃশ্বাস নিতে কষ্ট হলে বর্ষণ তাকে ছেড়ে দিল। তুর্বি উঠে সোজা হয়ে বসল। দম যেন বন্ধ হয়ে আসছে। বর্ষণ আর এক মুহূর্ত পরে তাকে ছাড়ল। সে হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করত। বর্ষণ তুর্বির দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে গম্ভীর স্বরে বলল, এটা 162 ঘন্টা নিজেকে আমার থেকে আড়াল করে রাখার শাস্তি ছিল। বর্ষণের কণ্ঠস্বরে মাদকতা তুর্বিকে ভেতর থেকে নাড়িয়ে দিতে সক্ষম হলো। বর্ষণ তুর্বির দিকে না তাকিয়ে বাহিরে বেরিয়ে গেল। তুর্বিও বেরোতে নিলে বর্ষণ তাকে চোখের ইশারায় নিষেধ করল। তুর্বি ভেবেছিল বর্ষণ হয়তো অফিসে চলে যাবে, কিন্তু তুর্বিকে অবাক করে দিয়ে বর্ষণ ড্রাইভিং সিটে এসে বসল। ও স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট করলো। গাড়ি চলতে শুরু করলো। তুর্বি জানালার বাইরে তাকিয়ে দেখতে পেল যে তাদের পেছনে বডিগার্ডসদের একটা গাড়ি আসছে। সাধারণত বর্ষণ কোথাও গেলে তার সঙ্গে 4 থেকে 5টা গাড়ি থাকে, সবসময় অনুসরণ করে তাকে। তবে আজ তার ব্যতিক্রম। বেশ কিছুক্ষণ পর তার একটা পার্কের সামনে আসতেই বর্ষণ গাড়িতে ব্রেক করলো। নিচে গাড়ি থেকে নেমে পড়তেই তুর্বি কাছে গেল। দরজা খুলে তার হাত ধরে তাকে বের করে আনলো। সম্পূর্ণ পার্ক নিস্তব্ধ দেখে তুর্বি বেশ অল্প সময়ের জন্য অবাক হলো। এই খ্যাপা ষাঁড়ের পক্ষে কিছুই অসম্ভব না। কি বলতে পারি সে এই পার্ক সম্পূর্ণটা ভাড়া করেছে কিনা, আবার কিনেও নিতে পারে। বর্ষণ তুর্বিকে নিয়ে একটা কাঠের বেঞ্চের কাছে নিয়ে এলো। তুর্বি বসলে সেও এক কোণে গিয়ে বসে পড়ল। বডিগার্ডরা বেশ অনেকটাই দূরত্ব বজায় রেখে অবস্থান করেছে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও যখন বর্ষণ নিচের থেকে কিছুই বলল না, তখন তুর্বি আগে থেকে কথা শুরু করার চেষ্টা করে বলল, কিছু বলতে চান? বর্ষণ তুর্বির দিকে না তাকিয়ে বলল, তোমার উত্তর কি? তুর্বি বর্ষণের থেকে নিজের মুখ ঘুরিয়ে নিল। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে নিজের আঙ্গুলে ওড়না পেঁচাতে পেঁচাতে বলল, যদি না করে দেই? সামনে কয়েকটা সাদা পাথর পড়ে থাকাতে দেখে বর্ষণ হাতে তুলে নিল। সামনে থাকা লেকের জলে ঢিল ছুঁড়ে মারতে মারতে বলল, হ্যাঁ বললে 1 সপ্তাহের মধ্যে অনুষ্ঠান করে তোমার বাড়ি থেকে সসম্মানের তোমার বাবা মার থেকে আমার বউ করে নিয়ে যাব। আর না করলে এই মুহূর্তে কাজে এনে বিয়ে করব। কাজী অফিসে কিন্তু বেশি দূরে না, সাক্ষী উকিল আগে থেকে রেডি আছেন। তুর্বি ঘুরে বর্ষণের কাঁধে হাত রাখল। বর্ষণ তার দিকে তাকাতেই 2 চোখে জোরের মেলাবন্ধন ঘটল। প্রিয়র চোখে চোখ রেখে প্রেয়সী বলল, ভালোবাসেন? সে মাতাল করা কণ্ঠে বলল, 7 আসমানের নিচে 7 জমিনের ওপর দাঁড়িয়ে আমি 7বার তোমায় জীবনসঙ্গিনী রূপে চাই। সঙ্গে সঙ্গে তুর্বি বর্ষণকে জড়িয়ে ধরল। এতদিন শুধু নজরেই রেখে গেলে তুমি, ভালোবাসার কথা আর জানালে না। বর্ষণ পুরো কোচকে জিজ্ঞেস করলো, আমার নজর অনুভব করেছিলে? তুর্বি বুকের মাঝে মিশে যেতে যেতে বলল, বললে না কেন? কি বলতাম আমি?
তোমায় প্রপোজ করতাম, তুমি তো কিছুই করছিলে না। তাই ভাবলাম বাবা মায়ের কথা মতো বিয়েতে রাজি হয়ে যায়, পরে দেখব যে তুমি কি করো। তরবির নরম ঠোঁটে বৃদ্ধা আঙুল ঘষতে ঘষতে সে বলল, বাই দ্য ওয়ে, পরপুরুষের সামনে শাড়ি পরার স্পর্ধা দেখানোর শাস্তিটা কিন্তু এখনও বাকি। সব দোষ শুধু আমারই। তুমি তো এখনও বললে না যে আমায় ভালোবাসো কিনা। অ্যাম অ্যাডিক্টেড টু ইউ, ব্লিডিং হার্ট। সমাপ্ত। মনে হলো যে আমি একটা অনুগল্প পড়লাম না, পুরো একটা উপন্যাস পড়লাম।